আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব চ্যাপ্টার নিয়ে কথা বলবো। যারা আজও পর্যন্ত এই চ্যাপ্টারটি করনি অথবা যারা এই চ্যাপ্টার করেছো বেসিক ক্লিয়ার না, পরিপূর্ণ কোনো আইডিয়া নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আমি একদম বেসিক টু অ্যাডভান্স, একদম বেসিক থেকে শুরু করে পার্ট টু পার্ট আমি ক্লাস দিয়ে তোমাদের এই চ্যাপ্টার আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমি এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব নিয়ে কথা বলার আগে আমি তোমাদের জাস্ট একটু বেসিক কিছু কথা বলে নিই। যে কথাগুলো তুমি যদি শুরুতে ভালোভাবে বুঝতে পারো তোমার কাছে চ্যাপ্টারটা একদম ইজি হবে, আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বললাম। আর তোমার যদি এই কথাগুলো যদি ক্লিয়ার না থাকে তুমি কখনো এই চ্যাপ্টারটা করে মজা পাবা না, তোমাকে মুখস্থ করে অঙ্ক করতে হবে। আর আজকে তুমি এই ক্লাসটা ভালোভাবে বুঝে বুঝে করো, তোমাকে মুখস্থ করে না, তুমি বুঝে বুঝে অঙ্ক করতে পারবা। একটা জিনিস মাথায় রাখবা, হিসাব বিজ্ঞান কখনো মুখস্থের বিষয়, এটা প্রত্যেকটা জিনিস বোঝার বিষয়। কেন হলো, কি কারণ হলো, এই কেন আর কি কারণ যখন তুমি বুঝতে পারো তোমার কাছে অ্যাকাউন্টিং খুব ভালো লাগবে। আচ্ছা, এখন দেখো এখানে আমি চ্যাপ্টার নাম দিয়েছি যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব। এখন এই যৌথ মূলধনী কোম্পানি বোঝার আগে তোমাকে একটু কথা বলে নিই। আমাদের এখানে দেখো আমরা এক মালিকানা ব্যবসা সম্পর্কে জানি। যে ব্যবসার মালিক একজন, তাকে এক মালিকানা ব্যবসা বলে। অংশীদারি ব্যবসা, যে কোম্পানির মালিক দুইয়ের অধিক বিশের কম, তাকে আমরা কি বলি? অংশীদারি ব্যবসা। এই এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা যখন তখন যে কেউ খুলতে পারে, বন্ধ করতে পারে। কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি যে কেউ যখন তখন খুলতেও পারে না, যখন তখন কেউ বন্ধ করতে পারে না। এটা খোলার একটা প্রক্রিয়া আছে। এই ব্যবসা শুরু করার এই প্রক্রিয়াগুলো ফলো না করলে ব্যবসা চালু করা যাবে না। ধরো XYZ বা 7 থেকে 8 জন ব্যক্তি একটা উদ্যোগ নিল। কি নিল? উদ্যোগ নিল, তারা যৌথ মূলধনী কোম্পানি খুলবে। এই যৌথ মূলধনী কোম্পানি খোলার জন্য সরকারের অনুমতি নিতে হয়। সরকারের একটা নিবন্ধন অফিস আছে, যেখানে কি তোমাকে অনুমতি নিতে হবে। কিনতে হবে, অনুমতি নিতে হবে। সেই নিবন্ধন অফিস তোমাকে একটা ভর্তি ফর্ম দেবে, ভর্তি ফর্ম না, তোমাকে এটা কি দিবে? ফর্ম দিবে। যে ফর্মের মধ্যে উল্লেখ থাকবে মূলধনের পরিমাণ। কি উল্লেখ থাকবে? মূলধনের পরিমাণ। মূলধনের পরিমাণ বলতে আসলে কি, এখানে এই ব্যবসাটা কত টাকার মূলধন হবে তাকে তোমাকে প্রথম নির্ধারণ করতে হবে। যদি ধরো যে আমরা একটি কোম্পানি খুলতেছি, আমরা এটা উদ্যোক্তা, আমরা এটা কি উদ্যোক্তা, আমরা যে ব্যবসাটা শুরু করব সেই ব্যবসাটার নাম ঠিক করব। নাম ঠিক করার পরে আমরা ধরে নিলাম আমাদের ব্যবসায়ের মূলধন হবে 10 লক্ষ টাকা। কত টাকা মূলধন হবে? 10 লক্ষ টাকা মূলধন হবে। তার মানে আমরা 10 লক্ষ টাকা সর্বমোট মূলধন বানাতে পারবো। এখন এই যৌথ মূলধনী কোম্পানির একটা বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার, মূলধনটা শেয়ার বিক্রি করে সংগ্রহ করতে হয়। এখন শেয়ার বিক্রি মানে কি? একটা অংশ বিক্রি করা। ধরো আমরা 5 জনে একটা ব্যবসা শুরু করছি, তাহলে 5 জনে কি এক একদিন এক একটা শেয়ার। তো আমার ব্যবসাটা যে মূলধনটা হবে এটা কি 5 জনে আমি মিলে 5 জনে একত্রে হয়ে দিব। ঠিক আছে? শেয়ার হচ্ছে হলো কি মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেয়ার কি? মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে আমরা বললাম যে আমাদের ব্যবসায় মূলধন হবে কত টাকা? 10 লাখ টাকা। এখন আমাদের এই ব্যবসায় আমরা কতজন মালিক বানাবো এটা আমরা আইডেন্টিফাই করবো। ধরে নিলাম আমাদের এই ব্যবসায় আমরা কাজটা তো করতেছি, আমরা করবো ভবিষ্যতে, সেটা আমরা একটা প্ল্যান করতেছি যে আমরা আমাদের ব্যবসায় 10 লক্ষ টাকা মূলধন, আমরা এই ব্যবসায়ের মালিক বানাবো কত? 10,000 জনকে মালিক বানাবো। কত জনকে মালিক বানাবো? 10,000 জন। যদি এই 10 লক্ষ টাকার মূলধন যদি মালিক 10,000 জন হয়, তাহলে প্রত্যেক জনকে কত টাকা করে মূলধন দিতে হবে? তাহলে আমি দেখো এই 10 লক্ষকে 10,000 ভাগ দিলে আমাদের 100 টাকা হয়। কত হয়? 100 টাকা। তার মানে যদি 10,000 জন ব্যক্তি আমরা যদি 100 টাকা করে দিই, তাহলে আমাদের এই ব্যবসায়ের মূলধন 10 লক্ষ টাকা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এই যে আমরা কত টাকা মূলধন হবে, কতগুলো শেয়ার হবে এবং একটা শেয়ারের মালিককে কত টাকা দিতে হবে, এগুলো আমরা কি করলাম? আমরা এটা ফাইনাল করলাম। তো আমরা ফাইনাল করে ওই নিবন্ধন অফিসে আমরা ওই কাগজের মধ্যে লিখলাম আমাদের কোম্পানির নাম হবে, নাম সিলেক্ট করলাম ফাটাফাটি কোম্পানি। তাহলে আমরা কি কোম্পানি? ফাটাফাটি কোম্পানি লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মোট মূলধন কত হবে? 10 লক্ষ টাকা। আর কতগুলো শেয়ার পাবো, ভাগ করবো, 10,000 শেয়ার ভাগ করবো। আর একটা শেয়ার দাম কত হবে? 100 টাকা। যখন আমি নিবন্ধন অফিসে গিয়ে এটা জমা দেব, তখন যদি তারা যাচাই বাছাই করে আমাদেরকে অনুমতি দেয়,
হ্যাঁ আপনি ব্যবসা চালু করতে পারেন, তখন এই 10 লক্ষ টাকা হয়ে যাবে কি অনুমোদিত মূলধন। তার মানে এই ব্যবসায়ে সরকার আমাকে কত টাকা মূলধনের অনুমতি দিল? 10 লাখ টাকা। তাহলে আমি যদি 10 লক্ষ টাকা অনুমোদন পাইছি, আমি চাইলে মন চাইলে এই টাকা বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। তার মানে আমার মূলধন কত? 10 লাখ টাকা সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া, আর সরকার অনুমতি দিছি বিদায়ী, এটা নাম কি অনুমোদিত মূলধন। আচ্ছা, আর আমাদের ব্যবসায়ের মোট শেয়ার সংখ্যা কত হবে? 10,000। তার মানে এই কোম্পানির মোট মালিক হবে 10,000 জন। এখন কিন্তু মালিক হয় নাই, হবে। আর একটা শেয়ার প্রতি মূল্য, একটা শেয়ার দাম কত? 100 টাকা। তার মানে এই 100 টাকা দিয়ে একটি শেয়ার কিনলে মালিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে সরকার থেকে অনুমোদন নিছি, অনুমোদন নেওয়ার পরে আমাকে কি করতে হবে? ব্যবসায় কাজ শুরু করতে হবে। এখন ব্যবসায়ের কাজ শুরু করার জন্য আমার টাকার দরকার। আমি এই টাকা কিভাবে সংগ্রহ করব? আমি এই টাকাগুলো শেয়ার বিক্রি করে সংগ্রহ করবো। আমরা শেয়ারগুলো কোথায় বিক্রি করবো? বাংলাদেশ দুটো শেয়ার মার্কেট আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যেখানে আমি কি করবো? শেয়ারগুলো বিক্রি করবো। এখন কথা হচ্ছে আমি কতগুলো শেয়ার বিক্রি করবো? দেখো, আমার শেয়ারের অনুমতি আছে কতগুলো শেয়ারে? 10,000 শেয়ারের অনুমতি আছে। আমি চাইলেই এই 10,000-এর উপরে শেয়ার বিক্রি করতে পারবো না, কারণ সরকার আমাকে লিমিট করে দিয়েছে, হ্যাঁ আপনি 10,000 পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারবেন। তাহলে আমার অনুমতি কত পর্যন্ত? 10,000 পর্যন্ত। একটা শেয়ার দাম কত? 100 টাকা। এখন ধরো আমার এই মুহূর্তে ব্যবসা চালু করতে এবং কার্যক্রম যা আছে সচল রাখতে আমার 5 লক্ষ টাকা দরকার। কত টাকা দরকার? 5 লক্ষ টাকা দরকার। তখন আমি কি করব? এই 5 লক্ষ টাকার আদায়ের জন্য বা সংগ্রহের জন্য আমি এই 10,000 শেয়ার থেকে আমি 5,000 শেয়ার মার্কেটে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? শেয়ার মার্কেটে নিয়ে যাব। এখন এই জনগণ কি করবে? এই শেয়ারগুলো কিনবে, মানে জনগণের মধ্যে থেকে যারা এই কোম্পানির শেয়ার কিনবে তারা এই কোম্পানি কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। এখন এই শেয়ার কেনার প্রসিডিওর কি? যখনই একটি কোম্পানি শেয়ার বাজার ইস্যু করবে, ইস্যু করার আগে তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। কি করতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। কারণ এখানে হাতে হাতে কোনো লেনদেন হবে না, সমস্ত লেনদেন হবে ব্যাংকের মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের কতগুলো শেয়ার বিক্রি করা দরকার? 5,000 শেয়ার বিক্রি করা দরকার। তাহলে আমি এখানে বাজারে কতগুলো শেয়ার নিয়ে যাব? 5,000 শেয়ার নিয়ে যাব। এই যে আমি যে 5,000 শেয়ার নিয়ে গেলাম, এই শেয়ার বাজারে নিয়ে যাওয়াটাকে বলা হয় শেয়ার ইস্যু। কি বলা হয়? শেয়ার ইস্যু। আমি আবার বলি, আমি বাজারে যতগুলো শেয়ার নিয়ে যাব তাকে কি বলা হয়? শেয়ার ইস্যু। এখন আমি আবার একটা কথা বলে দিই, আমার যা অনুমতি দেওয়া আছে আমি ঠিক চাইলে 10,000 শেয়ার বিক্রি করতে পারবো, 8,000 বিক্রি করতে পারবো, 9,000 বিক্রি করতে পারবো, 2,000 বিক্রি করতে পারবো, জাস্ট আমার প্রয়োজন অনুসারে। কিন্তু আমি 10,000 একটা মানে একটা বেশি বিক্রি করতে পারবো না, কারণ আমার অনুমতি, আমার লিমিট 10,000 পর্যন্ত। তাহলে আমি ঠিক কি বললাম? আমার মূলধন ধরে কত? 5 লাখ টাকা। এই জন্য আমি কত টাকা বাজারে কতগুলো শেয়ার বাজারে নিয়ে গেছি? শেয়ার বাজারে নিয়ে গেছি। তাহলে এখন ধরো আমার এই 5,000 শেয়ার কেনার জন্য 6,000 জন ব্যক্তি আগ্রহী। কয় হাজার জন ব্যক্তি আগ্রহী? 6,000 জন ব্যক্তি আমার এই শেয়ার কেনার জন্য ইন্টারেস্টেড। আমার কোম্পানি কি করবে? শেয়ার কিনবে। সরি, এখানে একটা কথা লিখতে ভুলে গেছি, আমরা এখানে লিখবো শেয়ার আবেদন। এখন দেখো, এই 6,000 জন ব্যক্তি কি শেয়ার কেনার জন্য ইন্টারেস্টেড। তাহলে এই 6,000 ব্যক্তি কিভাবে শেয়ার কিনবে? এই 6,000 জন ব্যক্তি যেটাকে বলো, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবো, কোন ব্যাংকে অ্যাকাউন্ট মানে করবো, কোন ব্যাংকে আমার টাকা জমা হবে, আমার লেনদেনটা কোন ব্যাংকের মাধ্যমে হবে। এখন যে ব্যাংকের মাধ্যমে আমাদের লেনদেনটা হবে, ঠিক ওই ব্যাংকের ওই অ্যাকাউন্টে এই 6,000 জন ব্যক্তি আমার শেয়ার দাম কত? 100 টাকা করে না? হ্যাঁ, 100 টাকা করে আমার ব্যাংকে জমা দিতে হবে। 6,000 গুণন 100 কত হলো? 6 লাখ টাকা। তার মানে আমার ব্যাংকে কত টাকা জমা আছে? 6 লাখ টাকা। তাহলে এই যে 6,000 টাকা, এটা কি শেয়ার আবেদন? কি বলা হয়? শেয়ার আবেদন। তার মানে সাধারণ পাবলিক যখন শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে, তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা ওই শেয়ারের যে মূল্য আমরা লিখে দিছি সেইটাকে কি করবে? আমাদের ব্যাংকে জমা করবে। এখন কথা হচ্ছে, শেয়ারগুলো আমি কি যে বাজারে বিক্রি করলাম বা বিক্রি করবো, এটা পাবলিক জানবে কিভাবে? এটা ছিল দুইটা ওয়েতে জানানো যায়। একটা পত্রিকার বিজ্ঞাপন দিয়ে, যে এত দ্বারা অবগতি, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফাটাফাটি কোম্পানি 5,000 শেয়ার বিক্রি করা হবে, আপনাদেরকে জন্য আহ্বান করা হলো।
এখন যখন তারা এই পত্রিকার বিজ্ঞাপনটা দেখবে, তারা কি করবে, আমাদের এই সিলেক্টেড ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা জমা দিবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এই 6,000 জন ব্যক্তি আমার ব্যাংকে টাকা জমা দিছে। কত টাকা জমা দিছে? 6 লাখ টাকা জমা দিছে। আচ্ছা, যখন তারা ব্যাংকে টাকা জমা দিছে, তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে না কমছে? ঠান্ডা আপনি চিন্তা করো, অবশ্যই টাকা বাড়ছে। তাহলে আমরা ব্যাংকে যখন কি বলি, সম্পদ বলি। তাহলে আমরা এটা বুঝলাম যে যখনই আবেদন করার জন্য তারা ব্যাংকে টাকা জমা দিছে, তখন ব্যাংক টাকা কি বাইরে গেছে। আর ব্যাংকে কি বলে, সম্পদ। সম্পদ বলে কি, ডেবিট। এখন কথা হচ্ছে, তারা কি জন্য আমাদের এই ব্যাংকে টাকা জমা দিছে? শেয়ার কেনার জন্য। কিন্তু আমরা কি শেয়ার দিছি? না, জাস্ট তাদের টাকাটা আমাদের ব্যাংকে জমা হয়ে গেছে, কিন্তু তাদেরকে আমরা শেয়ার দিই নাই। আমরা টাকা নিয়ে রাখলাম, বাট শেয়ার দিই নাই। এটা কি হলো, কিসের সৃষ্টি হলো? দায়ের সৃষ্টি হলো। আমরা টাকা নিয়েছি, শেয়ার দিই নাই। আমরা কেন টাকা নিয়েছি? শেয়ার দেওয়ার জন্য। শেয়ার তো আমরা এখন দিই নাই। শেয়ার যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত কি দায় আমাদের। এই দায়টার নাম আছে, এই দায়টা আছে শেয়ার আবেদন। তার মানে আমরা জাস্ট একটু বুঝতে পারলাম যে শেয়ার আবেদন মানে হচ্ছে হলো ব্যাংকে টাকা জমা হওয়া। আর একটা কথা বলে নিই, আমাদের এই চ্যাপ্টারে স্পেশালি কিন্তু করতে হবে জাবেদা। কি করতে হবে? জাবেদা করতে হবে। তাহলে আমরা প্রথম জাবেদাটা একটু কি পাইলাম, যে আমাদের ব্যাংকে টাকা জমা হয়েছে। ব্যাংকে টাকা জমা হয়েছে মানে কি, ব্যাংকে টাকা বাড়ছে। আর ব্যাংকে টাকা বাড়ছে, তাহলে এখানে কি ব্যাংক হিসাব হবে, কারণ ব্যাংক হিসাব টাকা কি বাড়ছে। তাহলে ব্যাংক হিসাব আমরা কি বলবো, ডেবিট বলবো। কত টাকা জমা হয়েছে? 6 লক্ষ টাকা জমা হয়েছে। 6 লক্ষ টাকা ব্যাংকে জমা হয়েছে। তাহলে আমরা কি শেয়ার দিচ্ছি? না, শেয়ার দেওয়া না পর্যন্ত আমরা দায়। আর এই দায়টার নাম কি, শেয়ার আবেদন। এই দায়টার নাম কি, শেয়ার হবে, কারণ এটা কি দায়, এটা কি দায়। তাহলে দায় বললে কি, ক্রেডিট। তার মানে আমি আবার একটু ক্লিয়ার করে দিই, ব্যাংকে জমা মানে আবেদন পাওয়া মানে হচ্ছে টাকা ব্যাংকে জমা হয়েছে। আর তারা কি জন্য টাকা জমা করছে? শেয়ার কিনবে। আমরা কোম্পানি এখন তাদেরকে শেয়ার দেই নাই, যেহেতু শেয়ার এখন দেই নাই, সেই জন্য আমরা এখন পর্যন্ত তাদের কাছে দায়বদ্ধ। আচ্ছা, তাহলে আমরা শেয়ার ইস্যু বুঝলাম। কি বুঝলাম? শেয়ার ইস্যু। শেয়ার ইস্যু মানে কি, আমার মোট শেয়ার থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু বাজারে আমি নিয়ে গেছি। আর শেয়ার আবেদন মানে কি, এই শেয়ার যারা কেনার জন্য আগ্রহী, তারা কি করেছে, আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছে। কেন জমা দিয়েছে? তারা ব্যাংকে টাকা তারা শেয়ার কিনবে। তারা কি করবে, শেয়ার কিনবে। এখন কথা হচ্ছে যে এখানে তো আমি ইস্যু করছি 5,000, আবেদন হয়েছে কি 6,000। এখন কিছুটা আমরা বেশি ভাববো না, আবেদন সমানও পাইতে পারি, কমও পাইতে পারি, বেশি পাইতে পারি। ধরো 5,000 শেয়ার নিয়ে গেলাম, আমি আবেদন 5,000 পাইতে পারি। তার মানে এখানে কি, আমি যা বাজারে নিয়ে গেছি ঠিক ততজনই কাস্টমার বা ততজন মালিক আমাদের হবে। আবার নিয়ে গেলাম 5,000, কিন্তু আবেদন পেলাম কত, 4,000। মানে যা নিয়ে গেছি তার থেকে কি মানুষের কেনার আগ্রহ কম, আমরা আবেদন পেয়ে কম পাইছি। তার মানে আমি ইস্যুর থেকে আবেদন বেশি হতে পারে, কম হতে পারে, সমান হতে পারে। মানে বেশি যদি কোম্পানির অবস্থা ভালো হয়, তাহলে বেশি সংখ্যক লোক টাকা শেয়ার কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে, তারা ব্যাংকে জমা দিবে। মোটামুটি হলে সমাপন হতে পারে। খারাপ হয় বা আগ্রহ না থাকে, তাহলে আবেদন কি কম পাইতে পারি। তার মানে ইস্যুতে আবেদন কি কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে কি বললাম, আবেদনটা ইস্যুর থেকে বেশি হতে পারে, কম হতে পারে। কিন্তু ইস্যু ইস্যু কখনো তোমার মোট শেয়ার সংখ্যাতে বেশি হতে পারে না। আচ্ছা, এখন তারপর আমাদের এখানে দ্বিতীয় অপশন আছে কি, শেয়ার বিলি। দ্বিতীয় অপশন কি আছে, শেয়ার বিলি। আশা করি অনুমোদিত মূলধন, শেয়ার সংখ্যা, শেয়ার প্রতিমূল্য, শেয়ার ইস্যু, শেয়ার আবেদন এই পর্যন্ত ক্লিয়ার। এখন শেয়ার বিলি। শেয়ার বিলি মানে কি, এখন দেখো, পাবলিক আমার কোম্পানির শেয়ার কেনার জন্য ব্যাংকের টাকা জমা দিছে, জমা দিয়ে বসে আছে। এখন আমার কাজ কি, আমার কাজ হচ্ছে হলো, আমার 5,000 জনকে মালিক বানানো দরকার। তাহলে আমি কি করবো, এই 6,000 জন থেকে লটারির মাধ্যমে আমি 5,000 জনকে কি করবো, সিলেক্ট করব। সিলেক্ট করে তাদেরকে শেয়ার দেব। আর তাদেরকে যখন আমরা শেয়ার দিলাম, তখন তারা কি কোম্পানির মালিক হয়ে গেল। আবারও বলি, তারা ব্যাংকে টাকা জমা দিয়েছিল কি জন্য, শেয়ার কেনার জন্য। শেয়ার দেওয়ার আগ পর্যন্ত কোম্পানি কি ছিল, তাদের কাছে মানে ওই ব্যক্তিদের কাছে দায়বদ্ধ ছিল। আর যখন সে শেয়ারটা দিয়ে দিল, কি করলো, শেয়ারটা দিয়ে দিল, তখন তার কিন্তু দায় নাই। তখন তার কি হলো, দায় হ্রাস পেল।
তার মানে দায় যদি হ্রাস পায় তাহলে দাবিটা কি হবে? দাবিটা হবে, দেখো শেয়ার দেওয়ার আগে কি দায় ছিলাম, আর শেয়ার দেওয়ার পরে কি দায় কমে গেল, তখন শেয়ার আবেদন কি হবে? ডেবিট হবে। আর যখন আমি তাদেরকে শেয়ার দিয়ে দিলাম তখন তারা কোম্পানির মালিক হয়ে গেল। আর আমরা জানি ব্যবসায়ের মালিক যা কিছু দিবে তাই মূলধন। তাহলে এখানে কি হবে? শেয়ার মূলধন হিসাব। তার মানে এখানে কিন্তু আমার আমি কিন্তু দায় ছিলাম 6,000 জনের কাছে, আমি 6.5 লক্ষ টাকা দায় ছিলাম। আমি কত টাকা দায় ছিলাম? 6 লক্ষ টাকা আমি দায় ছিলাম। আর আমি দেখো বাজারে কতগুলো শেয়ার নিয়ে গেছি, 5,000 শেয়ার নিয়ে গেছি না, আমি 6,000 জনের মালিক বানাতে পারবো? সম্ভব না। একটা এক্সাম্পল দিই, ধরো তুমি বাজারে 5 কেজি আলু নিয়ে গেছো। কয় কেজি আলু নিয়ে গেছো? 5 কেজি। প্রত্যেকটা প্যাকেট 1 কেজি করে। এখানে ভেঙে বিক্রি করার কোনো অপশন নেই। এখন যদি 6 জন ব্যক্তি যদি তোমার কাছে আসে, তুমি কি 6 জনের কাছে 5 কেজি বিক্রি করতে পারবা না? কারণ 1 কেজি করে বিক্রি করতে হবে। তাহলে তুমি 5 কেজি 5 জনের কাছে বিক্রি করে আর একজনকে টাকা তুমি দিয়ে ফেরত দিবা যে ভাই নাই, চলে যান, আজকে আমি 5 কেজি নিয়ে আসছি। ঠিক আছে? তার মানে কি আমার যে কয়জনের কাছ থেকে আমি আবেদন পাই না কেন ওটা দেখা কি আমি কতগুলো শেয়ার বাজারে নিয়ে গেছিলাম 5,000। তাহলে মালিক বানাতে পারবো কয়জনকে? 5,000 জনকে মালিক বানাতে পারবো। তাহলে 5,000 আবেদন করলাম 6,000, মালিক বানালাম 5,000 জনকে, 1,000 আবেদন কি বেশি আছে। এখন এই টাকা আমি কি করবো? আমি রেখে দিতে পারবো না। তা এখন কি বলবো যে আপনি আমাকে শেয়ার দেন নাই, সে দিতে পারেন, আমার টাকাটা ফেরত দেন। আচ্ছা, টাকা যে ফেরত দেই, আমি টাকা কই থেকে দেবো? তারা টাকা কোথায় জমা রাখছিল? টাকা ব্যাংকে জমা রাখছিল না? টাকা দিলে কোথা থেকে দিতে হবে? ব্যাংক থেকে দিতে হবে। তাহলে টাকা জমা দিলে যদি ব্যাংকে টাকা বাড়ে আর ওইখান থেকে টাকা উঠে দিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাংকে টাকা কি কমবে। আর আমরা ব্যাংকে কি বলি? সম্পদ বলি। সম্পদ কমলে কি? ক্রেডিট। এখন কথা হচ্ছে শেয়ার দেওয়ার আগে আমি কি ছিলাম? দায় ছিলাম। শেয়ার দিতে পারি না, তাও দায় ছিলাম। যখন টাকা ফেরত দিলাম আমি কি দায় থাকবো? না। আমি বললাম ভাই আপনার কাছে শেয়ার দেওয়ার জন্য টাকা নিয়েছিলাম, শেয়ার দিতে পারলাম না, আপনি আপনার টাকা কী করেন? নিয়ে চলে যান। তাহলে আমার এখানে কী হলো? দায় কমলো। তার মানে আমার এখানে দুইটা ঘটনা ঘটলো। এক, ব্যাংকে টাকা জমা হয়েছিল, আমি এইখান থেকে টাকা দিয়ে দিলাম, তাহলে আমার কি ব্যাংকে টাকা কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে ব্যাংকে কী হবে? ক্রেডিট। আর শেয়ার দেওয়ার আগে কী ছিলাম? দায় ছিলাম। শেয়ার দিতে পারি না, টাকা দিয়ে দিচ্ছি, তাহলে কি দায় কি কমছে? তাহলে শেয়ার আবেদন কী হবে? ক্রেডিট। এখন টাকা কত হবে? এখানে 6 লাখ, কারণ 6,000 গুণ 100, এখানে হবে কি 5 লাখ। 5,000 গুণ কত? 100, কারণ এই 5,000 জনকে মালিক বানাইছি। আর 1,000 জনের টাকা কি আমার কি করতে হবে? ফেরত দিতে হবে। এটা হবে কি 1 লাখ। তাহলে আমি 1,000 জনকে 1 লাখ টাকা ফেরত দিলাম। ঠিক আছে? এই হলো আমার বেসিক আলোচনা। আর এই শেয়ার 3 ভাবে বিক্রি করা যায়। কয়ভাবে বিক্রি করা যায়? 3 ভাবে। নাম্বার 1 সমহার, নাম্বার 2 অধিহার, নাম্বার 3 অবহার। তাহলে বললাম কি শেয়ার কয় ভাবে বিক্রি করা যায়? 3 ভাবে বিক্রি করা যায়। 1 নাম্বার কি সমহার, 1 নাম্বার কি সমহার, 2 নম্বরে কি বললাম? অধিহার, 3 নম্বরে কি সমহার। এখন অবহার। এখন কথা হচ্ছে কি সমহার কি, অধিহার কি, অবহার কি। ধরো আমি এখানে একটু আগে বললাম আমার শেয়ারের মূল্য কত? 100 টাকা। আমি যদি 100 টাকা শেয়ার বাজারে গিয়ে যদি 100 টাকায় বিক্রি করি, কি বললাম? 100 টাকা শেয়ার বাজারে গিয়ে 100 টাকা বিক্রি করলে কি বললাম? 100 টাকা শেয়ার 100 টাকা বিক্রি করা মানে কি যে দাম ওই দামে আমি বিক্রি করেছি, এটা সমহার বা সমমূল্যে বিক্রি করেছি। আর অধিহার, যদি কোম্পানির অবস্থা ভালো হয়, কি বললাম? যদি কোম্পানির অবস্থা ভালো হয় সেই ক্ষেত্রে আমার করণীয় কি? ধরো তখন মানুষ কি করবে? 100 টাকা শেয়ার 110 টাকা কিনা আগ্রহ প্রকাশ করবে, কারণ এই কোম্পানির শেয়ার কিনলে তার লাভবান হবে। তার মানে কি আমার লিখিত মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করা, এটাই আমি কি বলি? শেয়ার অধিহার। আর ধরো এই 100 টাকা শেয়ার আমি 90 টাকা বিক্রি করলাম, কারণ আমার এটা মানুষের কেনার আগ্রহ কম। তাহলে 100 টাকা শেয়ার যদি আমি 90 টাকা বিক্রি করি, এখানে আমি 10 টাকা কমে বিক্রি করলাম, মানে 10% কমে বিক্রি করলাম, এটাই কি অবহার। আমাদের মাথায় রাখতে হবে যে শেয়ার সর্বোচ্চ 10% অবহারে বিক্রি করা যায়, এটা এমসিকিউ। সর্বোচ্চ কত পার্সেন্ট অবহারে শেয়ার বিক্রি করা যায়?
সর্বোচ্চ 10% ওভারে শেয়ার বিক্রি করা যায়, কিন্তু ওদের হারে কোনো লিমিট নেই, ওদের হারে কোনো লিমিট নেই, যত মন চায় তত বেশি বিক্রি করা যায়। এই হলো আজকে ও সরি, আরেকটা কথা এখানে বলা বাকি আছে। আমরা ব্যাংক হিসাবে বুঝতে পারছি, আমরা অতিরিক্ত অবলৌকিক কমিশন আমরা এই বিষয়টা কথা বলি নাই, কারণ অবলৌকিক কমিশন বিষয়টা কি আসলে। এখন ধরো নামি দামি কোম্পানি ব্যক্তিরা নিজেরা শেয়ার বিক্রি করবে না, এক শ্রেণীর লোক আছে যারা কি করে কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয়, কিসের বিনিময়ে? কিছু টাকার বিনিময়ে। মানে তারা এই কোম্পানির কাছে কিছু টাকা নেবে, নিয়ে তারা কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেবে। এদেরকে বলা হয় অবলেখক, ইংলিশে বলা হয় আন্ডার রাইটার, আর খাস বাংলা বলা হয় দালাল। যারা কি করে মানে কোম্পানির শেয়ার নিয়ে সাধারণ ব্যক্তির কাছে বা জনগণের কাছে বা বিনিয়োগকারীর কাছে বিক্রি করে দেবে, এর জন্য তারা একটা পার্সেন্টেজ পাবে, একটা কমিশন পাবে। এটা কি বলে? অবলেখকের কমিশন। যাই হোক, আজকের এইটুকুই হলো আমাদের বেসিক আলোচনা। আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সমহারের অঙ্ক নিয়ে হাজির হব। ওকে, পরবর্তী ক্লাসের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।